আজকের ভিডিওতে দেখাবো পুলিশে কর্মরত ব্যক্তিদের আয়কর রিটার্ন কিভাবে অনলাইনে জমা দিতে হয়। আশা করি এই ভিডিও থেকে অনেকেই উপকৃত হবেন। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় অত্যাবশ্যকীয় যে সকল তথ্য প্রয়োজন হবে তা সংক্ষেপে বলে দিচ্ছি। বেতন বিবরণী, ব্যাংক স্টেটমেন্ট, জিপিএফ স্টেটমেন্ট, ডিপিএস এর তথ্য, সঞ্চয়পত্র থাকলে সঞ্চয়পত্রের তথ্য, অন্যান্য সম্পদ ও দায়, যেমন অন্যান্য সম্পদের মধ্যে রয়েছে স্বর্ণ, শেয়ার, বন্ড, কৃষি জমি, অকৃষি জমি ইত্যাদি। দায়ের মধ্যে রয়েছে যদি লোন থেকে থাকে, কারো কাছ থেকে ধার নেওয়া হয়ে থাকে সেই তথ্য। এরপরে দিতে হবে মোটরসাইকেলের তথ্য, কারো যদি গাড়ি থাকে তাহলে গাড়ির তথ্য। এরপরে রয়েছে জমি ও বাড়ির তথ্য। এরপরে রয়েছে লোনের তথ্য, কেউ যদি ব্যাংক থেকে লোন নিয়ে থাকে তাহলে লোন স্টেটমেন্ট লাগবে, সেই অনুযায়ী এইখানে তথ্য দিতে হবে। এখন চলে যাব মূল ভিডিওতে। প্রথমেই দেখে নেব স্যালারি স্টেটমেন্ট। স্ক্রিনে যে স্যালারি স্টেটমেন্টটি দেখতে পাচ্ছেন, এই স্টেটমেন্টটি পুলিশের যে অ্যাকাউন্টস অফিস রয়েছে সেখান থেকে নেয়া। এইখানে দেখতে পাচ্ছেন একজন পুলিশের এমপ্লয়ি কোন কোন হেডে বেতন পান। এখানে দেখতে পাচ্ছেন বেসিক পে, তারপর কনভেন্স, এডুকেশন অ্যালাউন্স, হ্যাজার্ড জব অ্যালাউন্স, এটা হলো ঝুঁকি ভাতা, হাউস রেন্ট, মেডিকেল, টিফিন অ্যালাউন্স, ওয়াশিং অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, আদার অ্যালাউন্স, স্পেশাল বেনিফিট। এরপরে রয়েছে কর্তনসমূহ, স্যালারি থেকে কি কি অর্থ কেটে রাখা হয় সেগুলো। আমার কাছে যে স্টেটমেন্টটি রয়েছে, এই স্টেটমেন্টে 12টি হেডে এমপ্লয়ি বেতন ও ভাতা পেয়ে থাকেন। এই 12টি হেডের বেতন ভাতা সংযুক্ত করেই আয়কর রিটার্নে তথ্য দিতে হবে। অর্থবছর শেষে অ্যাকাউন্টস অফিস থেকে এরকম একটি স্যালারি স্টেটমেন্ট নিয়ে নেবেন, তাহলে আয়কর রিটার্ন ফর্ম পূরণ করতে সুবিধা হবে। এই স্যালারি স্টেটমেন্ট অনুযায়ী আমি এক্সেল শিটে একটি বেতন বিবরণী তৈরি করে রেখেছি। এখানে লক্ষণীয় বিষয় যে এক্সেল শিটে জুলাই মাসে যে মূল বেতন দেখানো হয়েছে, অ্যাকাউন্টস অফিসের বেতন বিবরণীতে জুলাই মাসে যে বেসিকটি দেখানো আছে, এই দুই বেসিকের মধ্যে গরমিল রয়েছে। অমিল থাকার কারণ হলো জুন মাসের বেতন আসে জুলাই মাসে, তো এই জন্য এই স্টেটমেন্টে জুলাই মাসে কিন্তু গত অর্থ বছরের জুন মাসের স্যালারিটা শো করতেছে। ব্যাংক স্টেটমেন্টেও আপনি সেম এই চিত্রই দেখতে পাবেন। বেসিক হিসাব করার সময় অবশ্যই আপনার আয় বছরের যে বেসিক রয়েছে সেটি ধরে হিসাব করতে হবে। তো এই জন্য স্টেটমেন্টের সাথে এবং তৈরি করা স্টেটমেন্টে অল্প কিছু টাকার গরমিল হয়, এটি কোনো সমস্যা না। যখন এরকম একটি স্যালারি স্টেটমেন্ট তৈরি করবেন তখন অবশ্যই অর্থ বছরে যে স্যালারিটি হয় বা যে বেসিকটি থাকে সেই অনুযায়ী হিসাব করতে হবে। এখানে যে স্যালারি স্টেটমেন্টটি দেখতে পাচ্ছেন এটি কারো ব্যক্তিগত তথ্য না, আমি শুধু ভিডিও তৈরি করার ক্ষেত্রে এটি তৈরি করেছি। একজন পুলিশে কর্মরত এমপ্লয়ির এই ধরনের হেডে বেতন হয় এবং এই ভাতাগুলো থাকে, এই জন্য আমি এইভাবে তৈরি করেছি। এর পাশাপাশি এক্সেল শিটে আমি তার গত বছরের ওপেনিং ব্যালেন্স কত বা ব্যাংকে বা হাতে কত টাকা ছিল সেটি লিখেছি, এবং তার স্যালারি থেকে ইনকাম এবং সঞ্চয়পত্র থেকে ইনকাম এবং তার যে লোন রয়েছে সেটি একত্র করেছি। পাশাপাশি তার অর্থ বছরের যে খরচটি রয়েছে সেই খরচটি লিখেছি এবং তার সঞ্চয়পত্রের বিপরীতে কত টিডিএস কেটে রাখা হয়েছে সেটিও এখানে লিখে রেখেছি, এবং ব্যাংকে তার অবশিষ্ট কত আছে সেই ফিগারটিও লিখে রেখেছি। এছাড়াও গত বছরে তার হাতে কি পরিমাণ সম্পদ ছিল সেই সম্পদের বিবরণটি এখানে লিখে রেখেছি, এবং জিপিএফ এর হিসাবটি কিভাবে হয় সেই হিসাবটি এখানে তৈরি করে রেখেছি। মানে এই হিসাবগুলো প্রত্যেকটা আমাদের ফর্ম ফিল আপ করতে গেলে লাগবে। একে একে আমরা দেখে নেব এই ইনফরমেশন দিয়ে কিভাবে আয়কর রিটার্ন পূরণ করতে হয়। এক্সেল শিটটি দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। ই রিটার্নে লগ ইন করে বাম পাশের মেনু থেকে রেগুলার ই রিটার্ন এইখানে ক্লিক করতে হবে। রেগুলার ই রিটার্নে ক্লিক করার পরে অ্যাসেসমেন্ট ইনফরমেশন চলে আসবে। অ্যাসেসমেন্ট ইনফরমেশনে কোনো তথ্যের পরিবর্তন হবে না, যেরকম আছে এরকমই থাকবে। ডান পাশে রয়েছে হেড অফ ইনকাম, এইখান থেকে ইনকাম ফর এমপ্লয়মেন্ট এবং ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এই দুইটিকে টিকমার্ক করেছি, কারণ তার স্যালারি এবং সঞ্চয়পত্র রয়েছে এই জন্য। এইখানে যে ইনকামের হেডগুলো রয়েছে এখান থেকে আপনাদের যদি অন্য কোনো ইনকাম থেকে থাকে, যেমন এগ্রিকালচার ইনকাম অথবা বাড়ি ভাড়া থেকে যদি আয় করে থাকেন তাহলে এগুলো টিকমার্ক করতে পারেন। তো এইখানে অপশনগুলো টিকমার্ক করার পরে নিচের দিকে এসে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর চলে আসবে এডিশনাল ইনফরমেশন। এডিশনাল ইনফরমেশনে প্রথমেই
লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, মানে কোনখান থেকে মূল ইনকামটা হচ্ছে সেই লোকেশন সিলেক্ট করতে হবে। তো এনি আদার এরিয়া এখানে ক্লিক করলে 5টি অপশন দেখতে পারবেন। উপরে উল্লেখিত সিটি কর্পোরেশনগুলোর মধ্যে যদি থেকে চাকরি করে থাকেন তাহলে এগুলো নির্বাচন করবেন, আর যদি না করে থাকেন তাহলে এনি আদার এরিয়া এটিকে নির্বাচন করবেন। এরপরে নিচে যে অপশন দুটি আছে এই দুটি এরকমই থাকবে এবং ডান পাশে রয়েছে আইটি টিএনবি রিকোয়ারমেন্ট। এইখানে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন গ্রোথ ওয়েলথ ওভার 50 লাখ। কারো যদি 50 লাখ টাকার উপরে সম্পদ থেকে থাকে তাহলে এখানে ইয়েসে টিকমার্ক করবেন, না হলে নোতে টিকমার্ক করতে হবে। এরপর এখান থেকে নিচের দিকে এসে 7 কন্টিনিউতে ক্লিক করতে হবে। 7 কন্টিনিউতে ক্লিক করার পরে ইনকাম ডিটেলস চলে আসবে। এটি হলো আয়কর রিটার্নের মূল পার্ট, যেইখানে যত ধরনের ইনকাম আছে সেগুলো একে একে লিখতে হবে। প্রথমেই রয়েছে ইনকাম ফর এমপ্লয়মেন্ট। ইনকাম ফর এমপ্লয়মেন্টের মধ্যে প্রথমেই এমপ্লয়মেন্ট টাইপ নির্বাচন করতে হবে। সিলেক্টে ক্লিক করলে 4টি অপশন আসবে। এখান থেকে গভর্নমেন্ট পে স্কেল, পেমেন্ট থ্রু আইবিএস প্লাস প্লাস এটিকে নির্বাচন করে দিতে হবে। এরপরে আরো 2টি ঘর অ্যাড হবে, নেম অফ অফিস এবং ডেজিগনেশন। অনেকের মধ্যেই নেম অফ দ্য অফিস কি হবে তাই নিয়ে কনফিউশন তৈরি হতে পারে। পুলিশের হিসাব শাখা বা যেটাকে এজি অফিস বলে সেখান থেকে বেতন বিবরণী নিলে সেই বেতন বিবরণীর বাম পাশে উপরের দিকে ডেজিগনেশন এবং নেম অফ দ্য অফিস দেখতে পারবেন। এখান থেকে দেখে নিয়ে নেম অফ দ্য অফিস এবং ডেজিগনেশন লিখতে পারবেন। এরপরে রয়েছে পার্টিকুলার্স। পার্টিকুলার্সে বেতনের যে ক্লাসিফিকেশন রয়েছে, বেসিক পে, হাউস রেন্ট, মেডিকেল, বাংলা নিউ ইয়ার, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, এই সব শ্রেণী বিভাগ অনুযায়ী এখানে ফিল আপ করতে হবে। আমি এখানে বেসিক পে থেকে ফেস্টিভ্যাল অ্যালাউন্স একে একে ফিল আপ করে দিচ্ছি। ফেস্টিভ্যাল অ্যালাউন্সের পরে রয়েছে কনভেন্স। অ্যাড মোরে ক্লিক করে কনভেন্স সিলেক্ট করে দিব। কনভেন্স সিলেক্ট করে দিয়ে কনভেন্স অ্যালাউন্স আয় বছরে যত টাকা পাওয়া গেছে সেই টাকাটি এখানে লিখে দিব। এরপরে রয়েছে ঝুঁকি ভাতা। অ্যাড মোরে ক্লিক করে হ্যাজার্ডাস জব অ্যালাউন্স এটিকে নির্বাচন করব। এটি হলো ঝুঁকি ভাতা। এটিকে নির্বাচন করার পরে যত টাকা ঝুঁকি ভাতা পাওয়া গেছে সেই টাকাটি এখানে লিখে দেব। আমি এখানে সবকিছুই কিন্তু স্যালারি স্টেটমেন্ট তৈরি করেছিলাম সেটি দেখে দেখে লিখতেছি। আপনারা চাইলে এরকম একটি স্যালারি স্টেটমেন্ট তৈরি করে নিয়ে খুব সহজেই এখানে তথ্যগুলো ফিল আপ করতে পারবেন। ঝুঁকি ভাতার পরে রয়েছে এডুকেশন অ্যালাউন্স, শিক্ষা ভাতা। তো এখান থেকে এডুকেশন অ্যালাউন্স যাদের রয়েছে তারা নির্বাচন করবেন। নির্বাচন করে এখানে এডুকেশন অ্যালাউন্স লিখে দিতে হবে। এডুকেশন অ্যালাউন্সের পরে রয়েছে টিফিন অ্যালাউন্স। অ্যাড মোরে ক্লিক করে টিফিন অ্যালাউন্স সিলেক্ট করে যত টাকা টিফিন অ্যালাউন্স পাওয়া যায় সেটি লিখে দিলাম। টিফিন অ্যালাউন্সের পরে রয়েছে ধৌত ভাতা, ওয়াশিং অ্যালাউন্স। অ্যাড মোরে ক্লিক করে ওয়াশিং অ্যালাউন্স নির্বাচন করে যত টাকা ওয়াশিং অ্যালাউন্স পাওয়া গেছে সেটি লিখতে হবে। ওয়াশিং অ্যালাউন্সের পরে রয়েছে অন্যান্য ভাতা। স্যালারি স্টেটমেন্টে একটি অন্যান্য অ্যালাউন্স দেখতে পাচ্ছেন। অন্যান্য অ্যালাউন্স অ্যাড করার জন্য অ্যাড মোরে ক্লিক করে আদার অ্যালাউন্স এটিকে নির্বাচন করতে হবে। আদার অ্যালাউন্স নির্বাচন করে যত টাকা পাওয়া গিয়েছে সেই টাকার পরিমাণ লিখতে হবে। এরপরে রয়েছে স্পেশাল বেনিফিট। স্পেশাল বেনিফিট অ্যাড করার জন্য অ্যাড মোরে ক্লিক করে আদার ইফ এনি গিভ ডিটেলস এটিকে নির্বাচন করতে হবে। এরপরে এখানে পার্টিকুলারে স্পেশাল বেনিফিট লিখে দিতে হবে এবং অ্যামাউন্টের ঘরে ফিগারটি বসিয়ে দিতে হবে। পার্টিকুলারে বেতনের সবগুলো হেড অ্যাড করা হয়ে গেলে নিচে এসে সেভ ড্রাফটে ক্লিক করতে হবে। সেভ ড্রাফটে ক্লিক করে উপরের দিক থেকে এমপ্লয়মেন্ট সামারি এইখানে ক্লিক করতে হবে। এমপ্লয়মেন্ট সামারিতে ক্লিক করলে যে সকল ইনকামের হেডগুলো অ্যাড করা হয়েছিল সেগুলো চলে আসবে। এখান থেকে চেক করে নিতে হবে যে সবগুলো হেড অ্যাড হয়েছে কিনা। অনেক সময় পার্টিকুলারের মধ্যে ফ্রন্ট পেজে সবগুলো হেড শো করে না, এই জন্য এমপ্লয়মেন্ট সামারিতে ঢুকে ভালোভাবে চেক করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্যালারি স্টেটমেন্ট অনুযায়ী সবগুলো স্যালারির হেডই এখানে অ্যাড হয়েছে। বেতনের সাথে আরেকটি ইনকাম যোগ করতে হবে, সেটি হলো জিপিএফ ফান্ডের ইন্টারেস্ট। জিপিএফ ফান্ডের ইন্টারেস্ট অ্যাড করার জন্য অ্যাড মোরে ক্লিক করে জিপিএফ ইন্টারেস্ট নির্বাচন করতে হবে। জিপিএফ স্টেটমেন্ট দেখে অর্থ বছরে যে পরিমাণ টাকা মুনাফা পাওয়া গেছে সেই মুনাফার টাকাটি এখানে লিখে দিতে হবে। এরপরে চলে যাব ইনকাম ফর ফিনান্সিয়াল অ্যাসেট। এইখানে ইনকাম ফর ফিনান্সিয়াল অ্যাসেটে আসার পরে ফিনান্সিয়াল অ্যাসেট টাইপ এইখানে ক্লিক করে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দ্যান পেনশনার্স এটিকে নির্বাচন করতে হবে। এটিকে নির্বাচন করার পরে এখানে সঞ্চয়পত্রের তথ্য দিতে হবে। প্রথমেই রয়েছে রেজিস্ট্রেশন নং, এইখানে সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এরপর রয়েছে ইস্যুড ডেট, এরপরে রয়েছে ভ্যালু, এরপরে রয়েছে গ্রোস ইন্টারেস্ট, এরপরে রয়েছে টিডিএস। সঞ্চয়পত্রের গ্রোস ইন্টারেস্ট এবং টিডিএস যেই ব্যাংকে করা হয়েছে সেই ব্যাংক থেকে সঞ্চয়পত্রের একটি প্রত্যয়ন আনতে হবে। সেই প্রত্যয়নে লেখা থাকে। প্রত্যয়ন আনা ছাড়াও সঞ্চয়পত্রের গ্রোস ইন্টারেস্ট এবং টিডিএস এখান থেকেই বের করা যায়। তো সেই ভিডিও দেওয়া থাকবে এই ভিডিওর আই বাটনে। প্রয়োজন হলে ভিডিওটি দেখে আপনারা সঞ্চয়পত্রের গ্রোস ইন্টারেস্ট এবং টিডিএস বের করতে পারবেন। তো আমি এখানে এই তথ্যগুলো ফিল আপ করে দিলাম।
তথ্যগুলো ফিল আপ করে দেওয়ার পরে নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে রিবেট অপশন চলে আসবে। এইখানে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। ইনভেস্টমেন্ট ক্যাটাগরি অনুযায়ী যেই ইনভেস্টমেন্ট আছে সেইগুলোনে টিকমার্ক করে এইখানে তথ্য দিতে হবে। আমার এখানে বর্তমান অর্থ বছরের সঞ্চয়পত্র ক্রয় করা হয়েছে, এজন্য আমি অ্যাপ্রুভ সঞ্চয়পত্র এটিকে টিকমার্ক করব। এটিতে টিকমার্ক করে সঞ্চয়পত্রের তথ্য দিয়ে দেব। সঞ্চয়পত্রের তথ্যের মধ্যে রয়েছে সঞ্চয়পত্রের নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যুড ডেট এবং ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। এছাড়া রয়েছে জিপিএফ ফান্ড। জিপিএফ ফান্ড দেওয়ার জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড এইখানে টিকমার্ক করতে হবে। জেনারেল প্রভিডেন্ট ফান্ডে টিকমার্ক করে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আয় বর্ষে যত টাকা কন্ট্রিবিউশন করা হয় সেই কন্ট্রিবিউশনের পরিমাণ দিয়ে দিতে হবে। রিবেটে তথ্য দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। রিবেটের পরে আছে এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচারে দেখতে পাচ্ছেন IT10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়েন্ট টু সাবমিট। এইখানে ইয়েসে টিকমার্ক করা আছে। ইয়েসে টিকমার্ক করা থাকার কারণে নিচে পার্টিকুলারের মধ্যে আলাদা আলাদা হেড দেখতে পাচ্ছেন। এক্সপেন্স ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এক্সপেন্স, অ্যাকোমোডেশন এক্সপেন্স, প্রত্যেকটা খরচের আলাদা আলাদা ক্লাসিফিকেশন রয়েছে। আপনি চাইলে প্রত্যেকটি খরচের আলাদা আলাদা ক্লাসিফিকেশন করে দিয়ে দিতে পারেন। খরচের আলাদা আলাদা ক্লাসিফিকেশন করে দেয়া ম্যান্ডেটরি না, এজন্য আমি এখানে আলাদা আলাদা ক্লাসিফিকেশন করে দিব না। এখান থেকে আমি নোতে টিকমার্ক করব। নোতে টিকমার্ক করলে শুধুমাত্র একটি বক্স চলে আসবে, টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স। এর সামনে যে বক্সটি রয়েছে এই বক্সে আমার যত খরচ হয়েছে, স্যালারি স্টেটমেন্ট যে তৈরি করেছিলাম সেখানে যে খরচের ফিগারটি রয়েছে সেই খরচের ফিগারটি এখানে বসিয়ে দিব। এখানে খরচ রয়েছে দুইটি, একটি হলো এক্সপেন্স, আমি যেই পরিমাণ টাকা ব্যয় করেছি, এবং এর সাথে যুক্ত হবে TDS। তো এই দুইটি মিলে এইখানে বসিয়ে দিতে হবে। অ্যামাউন্ট বসিয়ে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস চলে আসবে। প্রথমে এখান থেকে অ্যাসেটে ক্লিক করব। অ্যাসেটে ক্লিক করলে অ্যাসেটের তালিকা চলে আসবে। এখান থেকে যেই সম্পদগুলো রয়েছে, বেতন বিবরণীতে যে সম্পদ দেখিয়েছিলাম সেই সম্পদগুলো এখানে একে একে ফিল আপ করে দেব। তো প্রথমেই রয়েছে এগ্রিকালচার প্রপার্টি। এগ্রিকালচার প্রপার্টির জন্য এগ্রিকালচার প্রপার্টির পিছনে যে বক্সটি রয়েছে সেই বক্সে টিকমার্ক করব। বক্সে টিকমার্ক করার পরে এগ্রিকালচার প্রপার্টির তথ্য দেওয়ার জন্য ঘর চলে আসবে। এইখানে প্রথমেই রয়েছে ডেসক্রিপশন অ্যান্ড লোকেশন। এইখানে জমির ডেসক্রিপশন লিখতে হবে এবং লোকেশন লিখতে হবে, কোন এরিয়ায় কোন মৌজায় সেটি এখানে চাইলে লিখে দিতে পারেন। এরপরে রয়েছে টাইপ অফ অ্যাকুইজিশন। টাইপ অফ অ্যাকুইজিশনে ক্লিক করলে তিনটি অপশন চলে আসবে, পারচেস, ইনহেরিটেন্স, গিফট। জমি যদি কিনে থাকেন তাহলে পারচেসে দিতে হবে, আর জমি যদি উত্তরাধিকার সূত্রে পাওয়া হয়ে থাকে তাহলে ইনহেরিটেন্স দিতে হবে, এবং যদি কেউ গিফট করে তাহলে গিফট সিলেক্ট করতে হবে। এরপরে এরিয়া অফ দ্য প্রপার্টিস, জমির এরিয়া কতটুকু সেটি লিখতে হবে। জমির এরিয়া লিখে দেওয়ার পরে ইউনিট দিতে হবে। ইউনিটে ক্লিক করলে দুটি অপশন দেখতে পারবেন, ডেসিমাল এবং একর। এখান থেকে একরে দিবেন নাকি ডেসিমালে দিবেন সেটি নির্বাচন করতে হবে। জমি সাধারণত শতাংশে কেনাবেচাই বেশি হয় এবং দলিলেও শতাংশ লেখা থাকে। আপনি চাইলে ভূমির ক্যালকুলেটর দিয়ে শতাংশকে একরে করে নিতে পারবেন। গুগলে ল্যান্ড ক্যালকুলেশন ক্যালকুলেটর লিখে সার্চ করলে অনেক ক্যালকুলেটর পেয়ে যাবেন, সেখান থেকে শতাংশকে একরে নিয়ে আসতে পারবেন। ইউনিট দেওয়ার পরে ভ্যালু দিতে হবে। এখানে দুইটি ভ্যালু রয়েছে, একটি বছরের শুরুতে এবং একটি বছরের শেষে। এখানে দুইটি ভ্যালুই দলিল মূল্যে লিখতে হবে। জমির ভ্যালু লিখে দেওয়ার পরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে আমার এখানে সঞ্চয়পত্র রয়েছে, এজন্য আমি ফিনান্সিয়াল অ্যাসেটে টিকমার্ক করব। ফিনান্সিয়াল অ্যাসেটে টিকমার্ক করে প্রথমেই সঞ্চয়পত্রে টিকমার্ক করব। সঞ্চয়পত্রে টিকমার্ক করলে সঞ্চয়পত্রের ইনফরমেশন দেওয়ার বক্স চলে আসবে। আপনি চাইলে এখানে হাতেও লিখে দিতে পারেন, আর হাতে লিখে দিতে না চাইলে বক্সের উপরের দিকে ডান কর্নারে ইম্পোর্ট ফর্ম ইনকাম এই লেখার উপরে ক্লিক করতে হবে। এই লেখার উপরে ক্লিক করলে একটি পপ আপ উইন্ডো চলে আসবে। এইখানে ইনকামের মধ্যে যে ইনফরমেশন দেওয়া হয়েছিল সঞ্চয়পত্রের সেটি চলে আসবে। এখান থেকে বাম পাশের এই বক্সে টিকমার্ক করতে হবে। এরপরে সিঙ্ক ভ্যালুস এইখানে ক্লিক করলে অটোমেটিক এই ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। সঞ্চয়পত্রের তথ্য দেওয়ার পরে জিপিএফ ফান্ডের তথ্য দিতে হবে। প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফান্ড এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে পার্টিকুলার অফ দ্য ফান্ড এইখানে জিপিএফ লিখতে হবে। এরপরে জিপিএফ এর অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং জিপিএফ অ্যাকাউন্টের যে ক্লোজিং ব্যালেন্স রয়েছে এইখানে সেই ক্লোজিং ব্যালেন্সটি লিখতে হবে। ক্লোজিং ব্যালেন্সটি স্যালারি স্টেটমেন্টে দেখানো আছে এবং আপনারা জিপিএফ এর যে স্টেটমেন্ট রয়েছে সেখানেও দেখতে পাবেন। জিপিএফ এর তথ্য দেওয়ার পরে গোল্ড, ডায়মন্ড, জেমস অ্যান্ড আদার্স আইটেম এইখানে আমি কিছু স্বর্ণ দেখাবো, এই জন্য এটিকে নির্বাচন করলাম। নির্বাচন করার পরে পার্টিকুলারে গোল্ড নির্বাচন করলাম। এরপরে টাইপ অফ অ্যাকুইজিশনে পারচেস দিলাম এবং কত ভরি সেটি দিয়ে দিলাম। এখানে স্বর্ণের যে বাজার মূল্য আছে তার সাথে অ্যাডজাস্ট করে এখানে একটি ভ্যালু বসিয়ে দিলাম। এরপর এখান থেকে নিচের দিকে আসবো।
নিচের দিকে এসে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এইখানে টিকমার্ক করব। এইখানে টিকমার্ক করার পরে ব্যাংকে যেই টাকা রয়েছে সেই টাকার পরিমাণটি অ্যাড করতে হবে। তো ব্যাংকের টাকা অ্যাড করার জন্য নোট, কারেন্সি, ব্যাংকস, কার্ড অ্যান্ড আদার ইলেকট্রনিক ক্যাশ এটিতে টিকমার্ক করতে হবে। এটিতে টিকমার্ক করার পরে নিচের দিকে এসে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এইখানে টিকমার্ক করতে হবে। এইখানে টিকমার্ক করার পরে ব্যাংকের ইনফরমেশন দিতে হবে। এখানে প্রথমেই রয়েছে টাইপে ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন করে দিলাম। এরপরে ব্যাংকের নাম লিখে দিতে হবে। পুলিশ সদস্যদের যেহেতু কমিউনিটি ব্যাংকে স্যালারি হয়, এজন্য কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি লিখে দিলাম। এরপরে অ্যাকাউন্ট নাম্বার লিখে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার লিখে দেওয়ার পরে ব্যাংকে যেই টাকা অবশিষ্ট রয়েছে 30শে জুন তারিখে সেই ফিগারটি এখানে লিখতে হবে। কারো যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখান থেকে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করলে নতুন আরেকটি ঘর চলে আসবে। এখানে ব্যাংকের ইনফরমেশন দিতে হবে। ব্যাংকের ইনফরমেশন দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে লায়াবিলিটিস রয়েছে, কারো যদি ঋণ থেকে থাকে তাহলে লায়াবিলিটিসে দিতে হবে। লায়াবিলিটিসে টিকমার্ক করলে 3টি অপশন দেখা যাবে, বোরিং ফ্রম ব্যাংক অর আদার এফআই, আনসিকিউরড লোন, আদার লোন অর ওভারড্রাফট। তো ব্যাংক থেকে লোন নিয়ে থাকলে এখানে বোরিং ফ্রম ব্যাংক অর আদার এফআই এটিতে টিকমার্ক করতে হবে। এরপরে যেই ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে সেই ব্যাংকের নাম লিখতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, লোনের পারপাস কি সেটা লিখতে হবে এবং কত টাকা লোন নেওয়া হয়েছিল সেই লোনের ফিগারটি লিখতে হবে। লোনের ফিগার লেখার পরে আদার আউটফ্লো এইখানে লস ডিডাকশন আদার্স এক্সপেন্স এইখানে টিকমার্ক করতে হবে। এইখানে টিকমার্ক করে স্ট্যাম্প ডিউটি সেটি বসিয়ে দিতে হবে। 10 টাকা হারে যে স্ট্যাম্প ডিউটি কাটা হয় সেই টাকাটি এখানে বসাতে হবে। সম্পদ এবং দায়ের তথ্য দেওয়ার পরে নিচের দিকে সামারিতে আসতে হবে। সামারিতে আসলে দেখতে পারবেন নিচের দিকে ডিফারেন্স আছে 13,86,541 টাকা। এইখানে কোনো ডিফারেন্স থাকা যাবে না। সব তথ্য সঠিকভাবে ফিল আপ হলে এখানে কোনো ডিফারেন্স থাকবে না। এরপরে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এইখানে ফিগার বসাতে হবে। নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার। পূর্বে যদি কেউ আয়কর রিটার্ন জমা দিয়ে থাকেন অনলাইনে অথবা অফলাইনে, তাদের যেই পরিমাণ নেট ওয়েলথ দেখানো আছে সেই ফিগারটি এখানে বসাতে হবে। আমি যারা আয়কর রিটার্নটি পূরণ করতেছি সে যেহেতু প্রথমবার দিচ্ছে এই জন্য এইখানে কোনো ফিগার কিন্তু নেই, কিন্তু এইখানে নেট ওয়েলথ প্রিভিয়াস ইনকাম ইয়ারে সম্পদ কিন্তু দেখাতে হবে। তো এই সম্পদগুলো কোথা থেকে আসবে? এই সম্পদগুলো আসবে এখানে যে সম্পদগুলো ফিল আপ করেছি, যেমন ল্যান্ড, সঞ্চয়পত্র, গোল্ড, জিপিএফ, এগুলো তো তার পূর্ব থেকেই ছিল। এই জন্য এই ফিগারগুলো এইখানে যোগ হয়ে এইখানে বসবে। তো এইখানে কোন কোন ফিগারগুলো বসবে সেটি স্যালারি স্টেটমেন্টে দেখানোর আছে। স্যালারি স্টেটমেন্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টোটাল সম্পদ যে রয়েছে সেটি কিন্তু এখানে তৈরি করা আছে, যেমন ক্যাশ ইন হ্যান্ড, ল্যান্ড, সঞ্চয়পত্র, জিপিএফ, গোল্ড এগুলো বসবে। জিপিএফ এর কিন্তু ওপেনিং ব্যালেন্স বসবে, ক্লোজিং ব্যালেন্স বসবে না। এবং ক্যাশ ইন হ্যান্ড মানে বছরের শুরুতে যেই পরিমাণ টাকা হাতে ছিল সেটি কিন্তু যোগ করে দিতে হবে। তো এই ফিগারগুলো যোগ করে এইখানে বসাতে হবে। নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার বসানোর পরে যদি সামারিতে যাই তাহলে দেখতে পারবেন সামারিতে যে ডিফারেন্সটি ছিল সেই ডিফারেন্সটি কিন্তু শূন্য হয়ে গেছে। এর মানে আয়কর রিটার্ন যথাযথভাবে পূরণ করা হয়েছে। এইখানে সকল তথ্য দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এইখানে চলে আসবে। এখান থেকে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে এসে সঞ্চয়পত্রের যে উৎসে কর কর্তন করা হয়েছিল সেই টিডিএস ক্লেম করতে হবে। তো টিডিএস ক্লেম করার জন্য হ্যাভ ইউ পেড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর 2024-2025 অ্যাসেসমেন্ট ইয়ার, এখান থেকে ইএসএ টিকমার্ক করতে হবে। ইএসএ টিকমার্ক করলে আরো একটি অপশন যুক্ত হবে, এখান থেকেও ইএসএ টিকমার্ক করতে হবে। ইএসএ টিকমার্ক করলে আলাদা একটি পেজ ওপেন হবে। এখান থেকে ক্লেম সোর্স ট্যাক্স এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে সঞ্চয়পত্র এইখানে ক্লিক করতে হবে। সঞ্চয়পত্রে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন নাম্বার এইখানে সঞ্চয়পত্রে রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিয়ে সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করলে সঞ্চয়পত্রের ডিটেলস চলে আসবে। এইখানে কত টিডিএস কাটা হয়েছিল সেটিও শো করবে। এইখান থেকে এই পরিমাণ টাকা এই টিডিএস ক্লেম এই বক্সের মধ্যে বসিয়ে দিয়ে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে নিচে সোর্স ট্যাক্স ক্লেম অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে রিটার্নে ফিরে যেতে হবে। রিটার্নে ফিরে যাওয়ার জন্য বাম পাশের মেনু থেকে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে গো টু রিটার্ন এইখানে ক্লিক করতে হবে। গো টু রিটার্নে ক্লিক করলে রিটার্নে ফেরত নিয়ে আসবে। রিটার্নে ফেরত আসার পরে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট থেকে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন টোটাল অ্যামাউন্ট পেয়েবল 3000। এখানে তার 3000 টাকা ট্যাক্স হয়েছে। সেখান থেকে টোটাল পেমেন্ট 1360, যেটি সোর্স ট্যাক্স ক্লেম করেছিলাম সেটি এখানে পেমেন্ট হিসেবে কাউন্ট করেছে। এখন
এইখানে পেয়াবেল আছে 1620 টাকা। এই 1620 টাকা আয়কর পেমেন্ট করতে হবে। এই 1620 টাকা যদি পেমেন্ট না করা হয় তাহলে রিটার্ন সাবমিট করা যাবে না। এই 1620 টাকা এখান থেকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য পে নাও এইখানে ক্লিক করতে হবে। পে নাওতে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে। এইখানে পেমেন্ট মেথড আসবে। 3 ভাবে এখান থেকে পেমেন্ট করা যাবে, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড, মোবাইল ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিং এর মধ্যে আবার 2 ভাবে পেমেন্ট করা যাবে, এ-চালান এবং সোনালী পেমেন্টের মাধ্যমে। এরপর রয়েছে কার্ড। কার্ডে ক্লিক করলে 2টি অপশন আসবে, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড। ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড যে কোনো একটি দিয়ে পেমেন্ট করা যাবে। এরপর রয়েছে মোবাইল ব্যাংকিং। তো আমি যেহেতু মোবাইল ব্যাংকিং দিয়ে পেমেন্ট করব, এই জন্য মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে সোনালী ব্যাংক পেমেন্ট এটিকে টিকমার্ক করব। এটিতে টিকমার্ক করার পরে কন্টিনিউ টু পেমেন্ট এইখানে ক্লিক করব। কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করলে সোনালী ব্যাংকের গেটওয়ে ওপেন হবে। এখান থেকে মোবাইল ব্যাংকিং নির্বাচন করতে হবে। মোবাইল ব্যাংকিং নির্বাচন করে কোন মোবাইল ব্যাংকিং থেকে পেমেন্ট করতে চান সেটিকে নির্বাচন করতে হবে। আমি এখান থেকে বিকাশ নির্বাচন করে দিলাম। বিকাশ নির্বাচন করার পরে একটি পপআপ আসবে। এইখানে কত টাকা পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের জন্য কত টাকা ফি চার্জ করা হবে সেটি এখানে শো করবে। এরপর এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে যেই বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করা হবে সেই বিকাশ নাম্বার এখানে দিতে হবে। বিকাশ নাম্বার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে ফোনে 6 সংখ্যার একটি ওটিপি কোড যাবে, সেই কোডটি এখানে টাইপ করতে হবে। কোডটি টাইপ করে দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে বিকাশের পিনকোড দিতে হবে। বিকাশের পিনকোড দিয়ে কনফার্মে ক্লিক করলে ভেরিফিকেশন সাকসেসফুল এরকম একটি নোটিফিকেশন চলে আসবে এবং পরবর্তীতে পেমেন্ট সাকসেসফুল এরকম একটি নোটিফিকেশন চলে আসবে। এখানে একটু সময় অপেক্ষা করলে পেমেন্ট সাকসেসফুল ফর টিন এরকম একটি লেখা চলে আসবে। এখান থেকে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসতে হবে। ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসলে দেখা যাবে যে টোটাল টাকাটি রয়েছে 3000, সেটি পেমেন্ট হয়ে গেছে। এখন এখান থেকে প্রসেস টু অনলাইন রিটার্ন এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে রিটার্নের নিচের দিকে আসলে দেখা যাবে সোনালী চালানের মাধ্যমে যে টাকাটি পেমেন্ট করা হয়েছে সেটিও অ্যাড হয়ে গেছে এবং সঞ্চয়পত্রের যে সোর্স ট্যাক্স অ্যাড করা হয়েছে সেটিও এখানে চলে আসছে। সোনালী ব্যাংকের গেটওয়ে থেকে যে পেমেন্ট করা হয়েছে সোনালী চালান সেটি ডাউনলোড করার জন্য ক্লিক হেয়ার এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে কর পরিশোধ করার যে রসিদটি রয়েছে সেই রসিদটি ওপেন হবে। এখান থেকে ডাউনলোড পিডিএফ এ ক্লিক করলে নতুন একটি ট্যাবে ওপেন হবে। এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। ডাউনলোড বাটনে ক্লিক করলে আরো একটি উইন্ডো ওপেন হবে। কম্পিউটারে কোন জায়গায় সেভ করতে চান সেটি সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করলে রসিদটি সেভ হয়ে যাবে। এরপরে রিটার্ন সাবমিট করতে হবে। রিটার্ন সাবমিট করার জন্য সাবমিট রিটার্ন এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে ওয়ার্নিং নোটিফিকেশন আসবে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন। রিটার্ন সাবমিট করতে চাইলে এখান থেকে ইয়েসে টিকমার্ক করতে হবে। ইয়েসে টিকমার্ক করলে রিটার্নটি সাবমিট হয়ে যাবে। রিটার্ন যে সাবমিট করা হলো তার কিছু ডকুমেন্ট সেভ করে নিতে হবে। ডকুমেন্ট সেভ করে নেওয়ার জন্য বাম পাশের মেনু থেকে ট্যাক্স রেকর্ড এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে এক্সপ্রেস সার্টিফিকেট এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে এক্সপ্রেস সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে হবে। এক্সপ্রেস সার্টিফিকেট ডাউনলোড করার সময় ডান পাশে প্লিজ চুজ এ ক্রাইটেরিয়া ফর এ কাস্টম সার্টিফিকেট এখান থেকে এই 3টি টিকমার্ক দিয়ে দিতে হবে। 3টি টিকমার্ক দিয়ে দিলে এখানে টোটাল ইনকাম, ওয়েলথ এবং কত টাকা ট্যাক্স পেমেন্ট করা আছে সেই তথ্যটি এখানে এক নজরে দেখা যাবে। তো এখান থেকে নিচের দিকে এসে ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে জানতে চাইবে আপনি এই তথ্য কোথায় সেভ করতে চান। তো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এরপরে সেভে ক্লিক করব, তাহলেই এই তথ্যটি ডাউনলোড হয়ে যাবে। এরপরে রয়েছে অ্যাকনোলেজমেন্ট, এইখানে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করতে হবে। এখান থেকে নিচের দিকে এসে ডাউনলোডে ক্লিক করলে একইভাবে এই সার্টিফিকেটটিও ডাউনলোড হয়ে যাবে। এরপরে রয়েছে রিটার্ন, এখান থেকে রিটার্নে ক্লিক করতে হবে। রিটার্নে ক্লিক করলে রিটার্নটি চলে আসবে। তো এখানে ইংলিশ এবং বাংলা রয়েছে। তো এখান থেকে আপনি যদি বাংলা রিটার্ন ডাউনলোড করতে চান বা প্রিন্ট করতে চান তাহলে বাংলা নির্বাচন করতে হবে। এরপর এখান থেকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে এসে প্রিন্টে ক্লিক করতে হবে। প্রিন্টে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে। তো যদি কম্পিউটারে প্রিন্টার কানেক্ট থাকে তাহলে ডেস্টিনেশনে প্রিন্টার শো করবে। যদি শো করে সেভ করার জন্য সেভ অ্যাজ পিডিএফ নির্বাচন করতে হবে। এরপরে এখান থেকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করে আগের মতন লোকেশন সিলেক্ট করে সেভ করে নিতে হবে। এই ছিল জিরো আয়কর রিটার্ন প্রদান করার পুরো প্রক্রিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবেন এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।